নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই পরমাকে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আনার আগে তাকে বরণ করা হচ্ছে। তো রূপা তো মা মা করে ছুটে যাচ্ছে। তখন বড় মা বলছে তোমার মা আসবে, তাকে বরণ করে তোলা হবে। তো এই বলে আদিত্যর মা বরণ করে আর বরণ করে তাকে ভেতরে নিয়ে আসে। দেখা যাচ্ছে এরপরে সুদীপা আসে, এসে বলছে পরমা তোমার শরীর এখন কেমন আছে? পরমা তো বলছে ভালো আছে। আর এদিকে সুদীপার শ্বশুর মানে আদিত্যর বাবা বলছে যে এই তুমি কি করছিলে? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির কাউকে খবর দিতে পারলে না? তুমি একটা বাইরের মানুষকে ডেকে নিয়ে আসলে, এনে নিয়ে গেলে, মানে আমরা যেই ছিলাম না অমনি একটা বাইরের মানুষকে বাড়িতে ঢুকিয়ে দিলে, তাই না? এরকম উল্টোপাল্টা মিনিং করে কথা বলছে, যেটা কিন্তু শুনতে কারোরই ভালো লাগছে না। সঞ্চারিত সেটাকে একদম ভালো মতো মশলা মাখিয়ে বলছে যে ওর সেই কলেজের প্রফেসরকে নিয়ে এসেছিল, তিনিই তো ধরাধরি করে একদম নিয়ে গেলেন আর কি গাড়িতে করে। তো এটা শুনে আদিত্যর বাবা যখন খারাপ কথা বলছে, অভ্র বলছে প্লিজ কাকামণি চুপ করো, ও তো কষ্ট করে গিয়ে বাঁচিয়েছে। সুদীপা বলছে আমার কাছে কারোর নাম্বার ছিল না বাড়ির, মিস্টার চৌধুরীর নাম্বার ছিল কিন্তু তাকে আমি ফোনে পাইনি, সেই জন্য বাধ্য হয়ে আমি মানে স্যারের হেল্প নিতে রাজি হয়েছি, এভাবে বলছে। অভ্র বলছে এখন এসব কথা থাক, তার কাকামণিকে বলছে যে মানে পরমা তো শরীরটা ভালো নয়। পরমাও বলছে আমার শরীরটা ভালো নয়, আমার এইসব কথা শুনতে ভালো লাগছে না, আমি ঘরে যাব। আর পরমা সুদীপাকে বলছে যে সুদীপা আমি শুধুমাত্র তোমার জন্যই বেঁচেছি, এটা আমি সারা জীবন মনে রাখবো। আদিত্যর বাবা এবার ভেঙিয়ে বলছে তুমি আমায় বলো তো মা, যে বাড়িতে কেউ ছিল না আর তুমি এই ব্যাপারটাকে একদম পুরো পাড়ার লোককে জানিয়ে কেচ্ছা করলে, একেবারে এটাকে হসপিটাল অবধি নিয়ে গেলে। সুদীপা বলছে আমার কিছু করার ছিল না, তখন এরকম একটা পরিস্থিতি, আমার মাথা কাজ করছিল না। তখন ইয়ের মানে পরমার বাবা মনে মনে ভাবছে যে যদি ওর সত্যিটা সামনে আসে তাহলে তো তার মেয়ের সত্যিটাও সামনে নিয়ে আসবে, মানে সুদীপার পিসি বলে গেছে। তখন বলছে আদিত্যর বাবাকে আপনি একটু চুপ করুন প্লিজ, শুধুমাত্র সুদীপার জন্যই আজকে আমার মেয়ে প্রাণে বেঁচেছে, আর তার জন্য আমরা ওর কাছে ঋণী, তাই ওকে এরকমভাবে বলবেন না, ওকে ক্ষমা করে দিন। অভ্রের বাবা তো মানে আদিত্যর বাবা আর কি উল্টোপাল্টা কথা বলছে যে আমরা কেউ ছিলাম না, ওই সুযোগের প্রফেসর একদম বাড়িতে মানে রুমে ঢুকে গেল, বেডরুমে ক্লাস নিতে। তো সুদীপা তো চিৎকার করে ওঠে যে আপনি একটু মুখ সামলে কথা বলুন, আপনার কথার মিনিংটা কিন্তু আলাদা দাঁড়াচ্ছে। বলে আমি ঠিক কথাই বলছি, একটা বাইরের মানুষ আসলো বাড়িতে, নিশ্চয়ই বাইরের মানুষই পুলিশে খবরটা দিয়েছে। তখন আদিত্য আসে, এসে বলছে না, ফোনটা কোনো মহিলা করেছিল, কোনো পুরুষ মানুষ নয়, আর আমার কাছে সেটা রিপোর্টও আছে। রূপা কিন্তু তখন বলছে এই মেয়েটা, এই বদ মেয়েটা ফোন করেছে, এই বদ মেয়েটা সঞ্চারী কথা বলছে। সঞ্চারী তখন বলছে ও আচ্ছা আচ্ছা, ওনার ওষুধ পড়েনি বোধহয়, তাই এরকম কথা বলছে, চলুন আপনাকে ওষুধটা দিয়ে দিই। আদিত্য মনে মনে বলছে উনি এরকম কথা হঠাৎ করে কেন বললেন সঞ্চারীর কথা? সত্যি কি উনি ওষুধ খাননি তাই জন্য এরকম বলছেন, নাকি সত্যি সঞ্চারী ফোনটা করেছিল? মনে মনে ডাউট হচ্ছে আদিত্যর। তো আদিত্যকে এবার বড় মা বলছে বাবা তোর মুখে কথা আছে? আমি তো ভাবলাম তোর মুখে কোনো কথাই নেই, কারণ একটু আগে পর্যন্ত তুই চুপ করেছিলি। অভ্র বলছে এত বড় অফিসার হওয়ার মানে কি, তোর চোখের সামনে থেকে তোর দাদা তোর বড় মাকে ধরে নিয়ে গেল, তুই কিছু করতেই পারলি না? পরমার যা অবস্থা সেটা শুধুমাত্র তোর জন্য, তুই দায়ী, অভ্র বলছে। তো আদিত্যর ওই ফোনের কথাটা শুনে সঞ্চারী মনে মনে বলছে যে ভগবান তুমি এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও, মানে আমি যাতে ধরা না পড়ে যাই। তো অভ্রের মা বলছে বাবা যেই বউয়ের নামে কথা হচ্ছে সেই তোর মুখে বুলি ফুটেছে? বলে উনি সত্যি কথাই বলছিলেন, উনি হয়তো নিরুপায় হয়ে কাজটা করেছেন, কারণ উনি আমাকে ফোন করেছিলেন কিন্তু আমি ফোনটা রিসিভ করিনি, তাই হয়তো নিরুপায় হয়ে বাইরের লোকের সাহায্য নিয়েছেন উনি। তো এদিকে আদিত্যকে কিন্তু খুব করে দোষারোপ করা হচ্ছে। অভ্রও বলছে সব কিছুর জন্য তুই দায়ী, তোর জন্যই হয়েছে, তোর চোখের সামনে থেকে আমাদেরকে নিয়ে গেল, তুই একটা কথাও বললি না। বড় মাও বলছে যে হসপিটাল থেকে থানা অবধি তুই চুপ করেছিলি, তোকে আমি আমার ছেলে থেকেও বেশি ভালোবেসেছি, তাও এরকম করলে এভাবে বলে যাচ্ছে। এবার কিন্তু আদিত্য খুব রেগে গেছে, দাদাকে বলছে ঠিক আছে আমি ভুল করেছি তো আমাকে শাস্তি দে, আমাকে শাস্তি দে। বড় মাকেও বলছে আমি ভুল করেছি তো, আমি দোষী, তাহলে আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি, এভাবে বলছে। তখন সুদীপা দেখছে উনি তো কিছুই করেননি, তাহলে ওনাকে কেন এরকমভাবে কথা শুনতে হচ্ছে? সুদীপা বলছে দাঁড়ান, এটা আপনারা কি করছেন? এখানে তো ওনার কিচ্ছু করার ছিল না, আপনাদেরকে আটকানো, আপনাদেরকে মানে বাঁচানো, এইসব তো ওনার এখতিয়ারের মধ্যেই পড়ে না। অভ্রকে বলছে দাদা আপনি তো দেশের সিপাই, তো আপনাকে যদি দেশের মানে জন্য কোনো সময় যদি আপনার ভাইয়ের সাথে যুদ্ধ করতে হয় আপনি করবেন না, নাকি মানে দেশের বিরুদ্ধে যাবেন, কি করবেন? অভ্র চুপ করে আছে। বড় মাকেও বলছে যে উনি যদি ওনার নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতেন তাহলে আপনি বেশি খুশি হতেন। পরমার কাছে গেছে যে এই মেয়েটা, বলছে এই মেয়েটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, ওকে এইভাবে দাঁড় করিয়ে রাখার তো কোনো মানেই হয় না। আর আদিত্যর কথা বলছেন যে উনি এই পোশাকটা পরেছিলেন যখন, তখন কিন্তু শপথ নিয়েছিলেন, সেই শপথের বিরুদ্ধে গিয়ে উনি কীভাবে কাজ করবেন? আদিত্য বলছেন আমি কথা বলছি তো, আমাকে বলতে দিন, আপনি চুপ করে থাকুন। বলে না আমি চুপ করে থাকবো না, বলছে যে আমার কিছু করার ছিল না,
আমি নিজের হয়ে কথা বলছি না, তবে যেটা সত্যি সেটাই আমি বলছি। আমার কাছে কারোর ফোন নাম্বার ছিল না। এমনকি আপনাদের কাছেও তো আমার ফোন নাম্বার নেই, কারোর কাছে আছে কি? নেই, থাকার কথাও না। তার কারণ আপনাদের সাথে আমার সাথে আপনাদের সেরকম কোনো সম্পর্ক গড়েই ওঠেনি, তাই ফোন নাম্বার থাকারও কথা নয়। আমার কাছে ওনার ফোন নাম্বার ছিল, মিস্টার চৌধুরী কথা বলে আদিত্যর কথা, কিন্তু উনি ফোনটা রিসিভ করেননি। আমি কি করতাম? আমার একটা গাড়ির প্রয়োজন ছিল, আমি রাস্তায় চলে যাই গাড়ির জন্যে। সেই সময় দেখি রিতম স্যার ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন আমি ওনার কাছ থেকে সাহায্য চাই। আর এটা উনি বলে কেন, যদি রাস্তাতে কোনো অচেনা মানুষও থাকতেন তাহলে তার কাছ থেকেও আমি সাহায্য নিতাম। কারণ পরমার জীবনটাকে আমি আগে প্রায়োরিটি দিয়েছি, তার আগে আমার সামাজিক রীতিনীতি এই সব কিছু আমার মাথার মধ্যে তখন ছিল না। আর তাছাড়া পরমা ঠিক হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে আপনারা তো থানা থেকে ছাড়া পেয়েই যেতেন, তখন সমস্ত মনোমালিন্য কেটে যেত, সব কিছু ঠিক হয়ে যেত। তাহলে আজকে এই সমস্যা, এই অশান্তি কেন হচ্ছে? আর সমস্ত অশান্তি আমাকে নিয়েই তো, সমস্ত সমস্যা আমাকে নিয়ে। তাহলে দিন, আমাকে শাস্তি দিন, ওনাকে কেন শাস্তি দিচ্ছেন? আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি অনেক পরে এই কথাগুলো বুঝতে পেরেছি, কারণ যবে থেকে আমি জানতে পেরেছি যে আমি অনাথ, হয়তো কোনো একটা ভূমিকম্প আমার জীবনে এসে আমাকে এই সব কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাই আপনারা যদি আমাকে শাস্তি দেন তাহলে সেটা নিয়ে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব, তাই বলছে। তখন আদিত্যর মা বিরক্ত হয়ে যায়, কাঁদতে কাঁদতে বলছে, শাস্তি শাস্তি শাস্তি, শুধু শাস্তি এই বাড়িতে, আর কোনো কিচ্ছু নেই এই বাড়িতে। এই ওকে শাস্তি দিচ্ছে, ওই ওকে শাস্তি দিচ্ছে, এইসবই চলছে। তখন বড়মারা কিন্তু সবাই চুপ করে যায়। বড়মা বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা নেই, বড়মাকে নিয়ে ঘরে যাও। এরপরে যে যার মতো কিন্তু ঘরে চলে যায়। সুদীপা শুধু ওখানে দাঁড়িয়ে থাকে। তখন আদিত্য আসে সুদীপার সাথে কথা বলতে। তো এরপরে আদিত্য সুদীপা দাঁড়িয়ে আছে, ওখানে আদিত্যর মাও আছে, রূপাও আছে, সঞ্চারীও আছে। তো রূপা বলছে যে মানে কাঁদছে তো সুদীপা, তাই বলছে আমার মা কাঁদছে, কাঁদছো কেন, কেঁদো না। তখন আদিত্যর মাও আসে, তো সুদীপাকে সামলাচ্ছে। এরপরে আদিত্যকে বলে যে সুদীপাকে ঘরে নিয়ে যেতে। রূপাও মা মা করে তাদের সঙ্গে যাচ্ছে। তখন বলছে যে রূপা, তুমি আজকে আমার সাথে ঘুমোবে, আজকে মার সাথে না, আমার সাথে। বলে মার সাথে ঘুমাবো না? না। বলে আজকে আমার সাথে ঘুমোবে, না হলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। বলে আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে পরে ঘুমোবো, আজকে তোমার সাথে ঘুমোবো। এই বলে রূপাকে ঘরে নিয়ে যায়। আর সুদীপাকেও ঘরে নিয়ে যেতে বলছে আদিত্যকে দিয়ে। আদিত্যর মা রূপা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় কিন্তু রূপা বলছে যে জানো, এই বাজে মেয়েটাই কিন্তু ফোনটা করেছিল, সঞ্চারী কথা বলছে। তখন সঞ্চারীর দিকে কিন্তু অবাক হয়ে আদিত্য আর সুদীপা তাকাচ্ছে। আর সঞ্চারী মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় অন্যদিকে। তারপর যে যার মতো করে ঘরে যাবে আর কি। তো এবার সবাই সবার মতো করে ঘরে চলে যায়। এবার অভ্র মানে পরমাকে বিছানার মধ্যে তুলে দিচ্ছে, এরপরে জল টল দেয়। তো পরমা অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র বলছে যে মনে মনে বলছে আর কি, যে ওর চুলটাকে সরিয়ে দেবো, এই বলে হাতটা বাড়াচ্ছে, তারপর আবার থেমে যায়। তো এরপরে অভ্র পরমার হাতটা ধরে বলছে, তুমি এরপরে প্লিজ এরকম কিছু করো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, যেমনভাবে থাকতে চাইবে তুমি তেমনভাবেই থাকবে, কিন্তু প্লিজ এরকম করো না, নিজেকে শেষ করে দিও না। তখন বলছে, তুমি যা ইচ্ছে তাই করো, যা চাইবে তাই পাবে। তখন পরমা বলছে, তাই? যা চাইবো তাই পাবো? বলে হ্যাঁ। কি চাও তুমি বলো? বলছে মুক্তি। তখন কিন্তু হাতটা সরিয়ে নেয় মানে অভ্র আর কি। বলছে যে কি? বলে হ্যাঁ, এই সম্পর্কটাতে জড়িয়ে তোমার জীবনটাও শেষ হয়ে যাচ্ছে, আমি মুক্তি চাই, আমার আর ভালো লাগছে না। বলছে আমার জীবন নিয়ে ভাবার অধিকার তোমাকে কে দিয়েছে? অভ্র বিছানা থেকে উঠে যায় আর বলছে, তখন বলছে হ্যাঁ সেটাই তো, আমার আমার কি অধিকার আছে? তাছাড়া এইভাবে এই সম্পর্কে জড়িয়ে থাকলে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। তখন অভ্র বলছে, আমার কি দোষ পরমা, আমার কি দোষ বলো? আমি তো দেখো, তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল না ছিল, কি কথাবার্তা হয়েছে, আমি কিচ্ছু জানি না, আমি তার মধ্যে পড়তেও চাই না। কিন্তু আমি যখন তোমার ছবিটা প্রথম দেখেছিলাম তখন কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তো এখানে আমার দোষটা কোথায়? আমার জীবনটা কেন নষ্ট হবে সেটাই আমাকে বলো। তখন পরমা বলছে, আমি জানি না অভ্র, আমি কিচ্ছু জানি না, আমার কি করা উচিত না করা উচিত আমি কিচ্ছু জানি না। আমি শুধু জীবনে বাঁচতে চাই, আমি আমার জীবনটা ঠিক কোনোভাবে কাটিয়ে নেব, আমি শুধু বাঁচতে চাই জীবনে। তখন অভ্র বলছে, তুমি কি করতে চাও না চাও তুমি ডিসাইড করো, তবে এমন কিছু করো না যাতে তোমার জন্য আমাকে আর মাকে জেলে যেতে হয়। তখন বলছে যে তুমি চিন্তা করো না, আমার জন্য কোনোদিনও আজ অব্দি কারো ক্ষতি হয়নি, আর আগামী দিনেও হবে না। তবে আমার কিছু ভালো লাগছে না, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। অভ্র বলছে, তুমি আমার ভাইকে মানে আমাকে বিয়ে করে আমার ভাইকে ভুলতে পারছো না, সেটার জন্য তুমি কি করবে তুমি ঠিক করো, তার জন্য আমার অনুমতি তোমার কোনো প্রয়োজন নেই। তো অভ্রের কিন্তু মনটা খারাপ হয়ে যায়, আর অভ্র ওখান থেকে চলে যায়। আর পরমা ঘরে কাঁদতে থাকে, কারণ অভ্র আবার সব কিছু নতুন করে শুরু করতে চেয়েছিল, কিন্তু পরমা সেটা করতে রাজি নয়, তাই অভ্রের মনটা খারাপ হয়ে যায়। যাওয়ার আগে অভ্র যেটা বলছিল, যা দেখো আমি তোমার জন্য আজকে আদিত্যর সাথেও লড়াই করেছি, তোমার পাশেই থাকবো সবসময়, সবসময় তোমার পক্ষ নেব, তোমার হয়েই কথা বলবো আমি,
তখন বলেছিল তুমি কি চাও বলো। তো যাই হোক, এত কিছু করার পরও যখন মেয়ে রাজিই নয় তখন অভ্র আর কী করতে পারে, মন খারাপ করে চলে যায় ঘর থেকে। এবার সুদীপা কিন্তু ঘরে এসেছে, আদিত্যকে বলছে যে আপনার মায়ের কথাতে আমি কিন্তু এই ঘরে এসেছি, কিছু মনে করবেন না। আদিত্য চুপ করে আছে, কোনো কথা বলছে না, শুধু সুদীপার দিকে তাকিয়ে আছে। আদিত্য মনে মনে বলছে এই রিতম বসু আমার মাথা থেকে যাচ্ছে না কেন কিছুতেই। ওদিকে সুদীপা মনে মনে ভাবছে কি ব্যাপার, এই মানুষটা এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না কেন। আবার যায় আদিত্যর কাছে, গিয়ে বলছে দেখুন আমি শুধু আপনার পক্ষ নিয়েছি, মানে আপনার কথা ভেবে, আপনার জন্য নয়, কিন্তু আপনি আমার জন্য এত কর্তব্য পালন করেন তো আমারও তো একটু করা উচিত বলুন, সেজন্য করেছি। আবারও দেখছে আদিত্য তাকিয়ে আছে তার দিকে। তখন সুদীপা বলছে আপনি কি কিছু বলবেন আমাকে? আদিত্য বলছে হ্যাঁ না মানে আসলে ওই রিতম বসু ওই মানুষটা আপনার সাথে কি করছিল? আর তাছাড়া সারাদিন আপনার সাথে থেকে আবার আপনাকে বাড়ি অবধি ড্রপও করে গেল থানা থেকে। তো কেন, মানে এই ব্যাপারটা ওর ভাল লাগছে না, ওর বউয়ের সাথে ওই রিতম বসুকে দেখে আর কি জেলাসি হচ্ছে, কিন্তু সেটা প্রকাশও করতে পারছে না। সুদীপা অবাক হয়ে যায়, আপনি এই কথাটা বলার জন্য আমাকে, মানে এই কথাটা বলতে চাইছিলেন আমাকে? অবাক হয়ে যায়, আদিত্যর দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে। আদিত্য একটু অবাক হয়ে তাকিয়ে আছে সুদীপার দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।